স্যামজনের 401তম টেক নিউজ দেখতে দেখতে 400-400 পরে 401 এবং 401 এই টেক নিউজে আমার সাথে রয়েছে বিশেষ অতিথি রোজ। আমাদের রোজ কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখছেন অনেক বড়। তো জ্যাকও অনেক বড় হয়ে গেছে। আপনারা অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেন বা বলেন যে ভাই আপনার বিড়াল দুইটার একটা রিভিউ নিয়ে আসেন। তো রিভিউ আর কি, যে এটা বড় হচ্ছে আরও বড় হবে, আগের চাইতে অনেক দুষ্টু হয়েছে আর কি এই। আর এখন থেকে স্যামজোন নামে যে আমাদের ফেসবুক পেজ আছে, ওই পেজে আপনারা টেক নিউজগুলো পাবেন। যারা আমাদের ফেসবুক থেকে ফলো করেন নিশ্চয়ই ওখানে পাবেন। স্যাম নামে যে পেজটা, ওটাতে তো আমরা বিভিন্ন রিভিউ শেয়ার করি, বাট টেক নিউজগুলো আপনারা স্যামজোনে পাবেন। আজকে টেক নিউজের শুরুতেই কালা নাথিং হলো নাথিং ফোনের তো দুইটা ভ্যারিয়েন্ট আছে, আপনারা জানেন, একটা ব্ল্যাক কালার, একটা হোয়াইট কালার। অলরেডি সাদা কালারটা আমাদের হাতে দেখছিলেন আমাদের যখন ওই ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও তৈরি করছিলাম। তো এবারে কালো কালারেরটা আমার হাতে রয়েছে, এটা 12/256 GB ভ্যারিয়েন্ট। তো নাথিং ফোনের ব্যাপারে আমরা একটা দাম অলরেডি জেনে ফেলছিলাম। দামটা ছিল কত? 65,000 টাকা, রাইট? অফিসিয়াল এরকম। কিন্তু দামটা যতদূর সম্ভব এবারে বেড়ে গিয়ে 67,000 টাকা হচ্ছে। বাংলাদেশে নাথিং স্মার্টফোন অফিসিয়ালি নিয়ে আসছে কনফিডেন্স, আপনারা জানেন, এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখলাম দামটা বেড়ে গিয়ে মানে আরও 2,000 টাকা বেড়ে গেছে। এই অদ্ভুত দামে আসলে আমি জানি না কে কীভাবে কিনতে পারবেন বা কিনবেন কি না আদৌ। বাংলাদেশে ইভেন আমি যতটুকু শুনলাম যে এর বেস ভ্যারিয়েন্ট আসছে না, 8GB ভ্যারিয়েন্ট হয়তো আসছে না, 12GB ভ্যারিয়েন্টই শুধুমাত্র নাকি পাওয়া যাবে। তো তাহলে তো আর হলো না। আসলে এই স্মার্টফোনের যে প্রসেসর বা পারফরমেন্স আসলে যেমনটা আমরা আশা করি, তাতে মনে হয় না যে 12GBর খুব একটা প্রয়োজনীয়তা আছে, এমনটা আমার মনে হয়। সো 8GB দিয়ে যদি দামটা কম হতো তাহলে কাজে লাগতো। আমি তো মোটামুটি একটা ধারণা করে বসছিলাম, ইন্ডিয়াতে যেহেতু 35,000 টাকার মধ্যে বা 33K-তে পাওয়া যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশে এসে হয়তো আমরা এটা 40-45,000 টাকার আশেপাশে পেয়ে যাবো, এমন একটা ধারণা আমি করছিলাম। কিন্তু সেই ঘুরে বালি, একদমই সেই ঘুরে বালি, কোনোভাবেই সেটা সম্ভব হবে না। আপনাদের এখন কিনতে হবে 67K দিয়ে। চিন্তা করা যায়, ইভেন আনঅফিসিয়াল মার্কেটে অলরেডি স্মার্টফোন কিন্তু পাওয়া যাচ্ছে, সেখানেও ওই একই রকম দাম, 60,000 টাকার আশেপাশে। মানে কেমনে কী রে ভাই? আরও একটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখছি, নাথিং ফোন আপনারা জানেন যে ইন্ডিয়াতে পাওয়া যায়, এবং ইন্ডিয়াতে যেগুলো পাওয়া যায় বেসিক্যালি এগুলো ইন্ডিয়াতেই তৈরি হয়েছে। আমি শোনাশুনি যতটুকু শুনলাম, ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলোর নাকি কিছু ইস্যু আছে, মানে অন্য যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে তার তুলনায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে নাকি ইস্যুটা বেশি। যেমন আমরা ডিসপ্লেতে ইস্যু পেয়েছিলাম, তারপর ওই যে রেয়ার প্যানেলে ধুলাবালি, আজকেও দেখলাম সেরকম ছবি যে ধুলাবালি ঢুকে যাচ্ছে, তারপরে যে স্ট্র্যাপগুলো সেগুলো উঠে আসছে, লাইটের স্ট্র্যাপের কথা বলছি। তো এই সমস্ত ইস্যু নাকি ইন্ডিয়ান ভ্যারিয়েন্টেই বেশি পাওয়া যাচ্ছে। সো এই বিষয়টাও একটু খেয়াল রাখতে পারেন কেনার ক্ষেত্রে। বেশ কয়েকটা টেক নিউজে শেয়ার করছিলাম, মটোরোলার খুবই ইন্টারেস্টিং একটা স্মার্টফোন খুব শীঘ্রই আসবে মটোরোলা ফ্রন্টিয়ার। স্মার্টফোনটাতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এবং এটাই মোটামুটি বিভিন্নভাবে হাইলাইট হচ্ছিল, রাইট? তবে এই স্মার্টফোনে চার্জারটাও বেশ বড় থাকছে, এবং এটা অফিসিয়ালি কনফার্ম, স্মার্টফোনে থাকবে 125 ওয়াটের চার্জার, 200 মেগাপিক্সেল 125 ওয়াট চার্জার। মটোরোলার একদম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা খুব শীঘ্রই আসবে। আমরা শাওমি ফোন খুব পছন্দ করি, অনেকেই শাওমি লাভার অনেকেই ছিলেন, ইভেন আমিও পরপর 2টা শাওমি ফোন কিনে আবার ফেরত দিতে বাধ্য হয়েছি শুধুমাত্র শাওমির অপারেটিং সিস্টেম অর্থাৎ ইউজার ইন্টারফেসের কারণে, মিওয়াই। তো এই মিওয়াই 13-এ আমরা অনেক বাগটাক পেয়েছি, হাতে গোড়া ছিল। মিওয়াই 14 খুব শীঘ্রই আসছে, সেখানে আশা করা যায় কিছুটা বেটার হয়ে আসবে, আশা করছি এমন কিছু। যদি তাই হয় তাহলে শাওমি ঘুরে দাঁড়াবে বলে আশা করা যায়। মার্ক গুরমানের তথ্য অনুযায়ী অ্যাপলের আপকামিং যে ওয়াচ সিরিজ 7-এর পরে যেটা আসছে, প্রো অ্যাপল ওয়াচ, এটা নাকি আরও একটু বড়সড় হবে, অর্থাৎ ডিসপ্লে সাইজটা আরও বড় থাকবে। এটা সিরিজ 7, এটা প্রিভিয়াস জেনারেশনের চাইতে যে অনেক বড় হয়েছে এমন কিছু না, তবে প্রো অ্যাপল ওয়াচে নাকি ডিসপ্লেটা বেশ বড় থাকবে, খুবই ক্লিন লুকে আসবে, এবং ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়া যাবে, অর্থাৎ বিগার ব্যাটারি থাকছে নাকি ওই স্মার্টফোনে, অ্যাকর্ডিং টু মার্ক গুরমান। সো যদি এমন কিছু হয় তাহলে আমি ঠকছি, কারণ এই ঘড়িটা আমি রিসেন্টলি কিনে হয়েছি দুবাই যাওয়ার পরে। তো কয়েকদিন পরেই ওই স্মার্ট ওয়াচ চলে আসবে, তখন আমার মনে হবে আয় রে, আমি এত টাকা দিয়ে এটা কেন কিনলাম, এর সাথে ওটা কেনাই ভালো ছিল। কারণ ওই ওয়াচ আসার পরপর দেখবেন যে এইগুলোর দাম অনেকটাই কমে যাবে, যেটা হয় আর কি। এবারে একটা প্রশ্ন রয়েছে, আপনার হাতে যে স্মার্টফোনটা বা আপনি যে স্মার্টফোনটা ব্যবহার করেন তাতে কত ওয়াট সাপোর্ট করে চার্জার কত ওয়াট সাপোর্ট করে, কমেন্ট করে জানাবেন। কোনো একটা নিউজ থেকে জানতে পারলাম বাংলাদেশ নাকি বেরেক্টর TB2, এই ড্রোন, এটা হলো স্পেশাল ড্রোন যা কিনা টার্কিশ কমব্যাট ড্রোন নামে পরিচিত, যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয় আপনারা জানেন। তো এই জিনিসটা বাংলাদেশ নাকি কিনতে যাচ্ছে বা কিনতে পারে। মূলত এই পাইলটবিহীন ড্রোনগুলো কিন্তু যুদ্ধক্ষেত্রের জন্য বেশ শক্তিশালী ভূমিকা রাখতে পারে। তো বাংলাদেশ যদি এটা কেনে তো অবশ্যই এতে করে দেশের সামরিক শক্তি বৃদ্ধি পাবে।
সো দেখা যাক আসলে সেরকম কিছু হয় কি না, ভবিষ্যতে আমরা আশা করছি এ নিয়ে, মানে যদি আসলে কিনে তখন এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। স্যামসাংয়ের ফ্লিপ বা ফোল্ডেবল ডিভাইসগুলো কিন্তু বেশ জনপ্রিয়। তো গ্যালাক্সি জেড ফ্লিপ 4 স্মার্টফোনও খুব শীঘ্রই আসবে। ওই স্মার্টফোনে কী কী থাকবে এখন মোটামুটি ক্লিয়ার। যেমন স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1 এই প্রসেসর দিয়ে আসবে। ফুল এইচডি প্লাস রেজলিউশনের ফ্লেক্সিবল প্যানেল থাকবে যা 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। ক্যামেরা সেকশনে রেয়ারে দুটি সেন্সর, মেইন সেন্সর হলো গিয়ে 12 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড সেটাও 12 মেগাপিক্সেলের। আর চার্জার হিসেবে থাকবে 25 ওয়াটের চার্জার। এই স্যামসাংয়ের 25 ওয়াট থেকে বের হয়ে আসা উচিত। মানে আমি আমার ফোনটা নিয়ে অ্যাটলিস্ট অনেক প্যারা খাই, চার্জ হতে যে টাইম লাগে এত সময় বসে চার্জ দেওয়া যায়। এখন মানে আসলে থাকা উচিত মিনিমাম 44 বা 45 এর উপরে। বাংলাদেশে প্রায় এখন ম্যাক্সিমাম স্মার্টফোন ব্র্যান্ডগুলোরই কিন্তু কারখানা রয়েছে, এখানে অ্যাসেম্বল হয়, আপনারা জানেন সব কিছু তৈরি হয় না, কিন্তু এখানে অ্যাসেম্বল হয়, বাইরে থেকে পার্টস টার্টস নিয়ে এসে খোলা যন্ত্রাংশগুলো এখানে সেট করা হয়, দেন আমরা এগুলো কিনতে পাই। এতে করে সরকারকে কিছুটা ট্যাক্স কম দিতে হতো, আমরা হয়তো কিছুটা কম দামে কিনতে পারতাম। বাট এবছরে বা এই সময় এসে দাঁড়িয়ে বিষয়টা কিন্তু অনেকটা ঘুরে গেছে, দাম কিন্তু সেই অলমোস্ট মানে বেশি। যারা বাইরে থেকে সরাসরি আমদানি করছে তাদের যে দাম, আর যারা এখানে তৈরি করছে বা অ্যাসেম্বল করছে তাদের দামের মাঝে আমরা খুব একটা তফাৎ লক্ষ্য করছি না, একদম অলমোস্ট কাটায় কাটায় চলে আসছে, যেটা হওয়ার কথা ছিল না। কারণ এবারে কিন্তু ট্যাক্সের পরিমাণ অনেক কিছু বেড়ে গেছে, ইভেন যারা এখানে তৈরি করছে তাদেরও। আবার যারা কিনা দেশে ম্যানুফ্যাকচার করছিল তাদের উৎপাদনও কিন্তু অনেকটা কমে গেছে। অর্থাৎ স্মার্টফোন 4G 5G 3G এই স্মার্টফোনের উৎপাদন অনেকটা কমে গেছে। গত 2 মাস আগে যে রেকর্ড ছিল সেই তুলনায় এখন অনেকটা কম, উৎপাদন কম হচ্ছে। কিন্তু অন্যদিকে 2G স্মার্টফোনের উৎপাদন বেড়েছে। মানে যদি আমরা স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে 2Gর উৎপাদন ক্ষমতা এখন 2G উৎপাদন বেশি হচ্ছে। 4G বা যেগুলোকে আমরা বেসিক্যালি স্মার্টফোন বলে থাকি সেগুলোর উৎপাদন অনেকটা কম রয়েছে। তো এই ট্যাক্স টোক্স সব কিছু মিলে স্মার্টফোনের বর্তমান সময়ে যে দাম, শুধু ট্যাক্স না, এখানে ডলারের বিষয় আছে, ডলার রেট টাকার বিপরীতে অনেক হাই। সো সেই ক্ষেত্রে অবশ্যই এরকম সমস্যায় আমাদের পড়তে হচ্ছে হয়তো, এবং এই দাম কমার মতো কোনো সম্ভাবনা খুব শীঘ্রই কিন্তু নেই। ইভেন স্ট্যাবলও থাকছে না, দাম কিন্তু বাড়ছে জাস্ট। এতে করে যে জিনিসটা হচ্ছে, প্রি ওন্ড বা সেকেন্ড হ্যান্ড ডিভাইসের চাহিদা বেড়ে যাচ্ছে দেশের মার্কেটে। কারণ আমরা 20-25 হাজার টাকায় যে স্মার্টফোন এখন নতুন পাই তার তুলনায় ওই দামে আমাদের সেকেন্ড হ্যান্ড ডিভাইস কেনা অনেকের জন্যই মনে হয় যেন ওইটা ভালো হবে। যে কারণে বাংলাদেশ মার্কেটে কিন্তু এখন প্রি ওন্ড ডিভাইসের একটা রমরমা ব্যবসা এক প্রকার চলছে। এই ছিল তাহলে টেক নিউজ। চলে যাব কমেন্ট সেকশনে। মদিনার মানুষ ভাইয়া, আপনার দুবাইয়ের গল্প কবে আপলোড করবেন? ইচ্ছা আছে উইথ স্যাম চ্যানেলে আজকে একটা ভিডিও আপলোড করার, তবে একদম সম্পূর্ণ ব্লগ না, ছোট একটা অংশ আপলোড করার ইচ্ছা আছে, যেখানে ওই আমরা কোথায় বুর্জ খলিফা গিয়েছিলাম ওগুলো নিয়ে মোটামুটি একটা ভিডিও আছে। সামিউল্লাহ খান 40K রেঞ্জের ভিতরে সেকেন্ড হ্যান্ড মোবাইল রিভিউ দেন ক্যামেরা অ্যান্ড গেমিংয়ের জন্য। হ্যাঁ, আমরা ট্রাই করবো, ওরকম স্মার্টফোন আমরা ব্যবহার করছি, খুব শীঘ্রই ভিডিও পাবেন আশা করছি। এমডি জসিম, পকেট রাউটার ভালো হবে নাকি পুরাতন স্যামসাং S7 মোবাইলকে হটস্পট রাউটার হিসাবে ইউজ করব? অভিজ্ঞদের মতামত আশা করছি। ব্যাপার হলো, আমার মনে হয় আপনি আসলে রাউটার কিনে নিলেই ভালো হবে। রাউটারটা আপনি চাইলে বাইরেও রাখতে পারবেন। ধরুন আপনার বাসায় নেট কানেক্টিভিটি ততটা ভালো না, তখন কিন্তু চাইলে স্মার্টফোন বাইরে রাখতে পারছেন না। ফোনটা রাখলে সেটা চুরিও হতে পারে, দাম বেশি যাবে, কারণ ওটা তো বেশি দাম দিয়ে কিনবেন। প্লাস হয়তো বৃষ্টি বা পানি টানি লাগলেও লাগতে পারে। রাউটারের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু থাকছে না, আর আপনি চাইলে যে কোনো জায়গায় রাখতে পারবেন। জাহিদ হাসান, ভাই এই সময় OnePlus 9RT বা Xiaomi 12X এই দুইটার মধ্যে কোনটা নিলে ভালো হবে, প্লিজ হেল্প করুন। Xiaomi 12X আমি নিজেই ব্যবহার করছিলাম 1 মাস, ওটাতে আমি ইস্যু পেয়েছিলাম। তো সমস্যাটা আমি পেয়েছি, সমস্যা বলতে কথা শুনতে একটু সমস্যা হতো, আস্তে সাউন্ড, আর আমি ওয়াইফাই একটু ঝামেলা পেয়েছিলাম। 9RTতে যে একদম মানে ধোয়া তুলসী পাতা এমন না, এরও সমস্যা আছে আপনারা জানেন, ইভেন সফটওয়্যার ইস্যু আছে। তো আসলে কি বলবো, যারা ইউজার আছেন একটু কমেন্ট করে জানাতে পারেন, সেই ক্ষেত্রে ভাইয়ের হয়তো একটু উপকার হবে। আর আপনি যে কাজটা করতে পারেন, বিভিন্ন গ্রুপগুলোতে, মানে এই ফোনগুলোর ইউজার গ্রুপ রয়েছে নিশ্চয়ই, সেখানে একটু খবর নিতে পারেন। সবাই তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।